This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। ইদানিংকালে একটা প্রশ্ন বারবার দেখা দিয়েছে, এই যে আরজি করে যে আন্দোলন হলো, সেই আন্দোলন থেকে বাংলা বা কলকাতা কি পেল? সে আন্দোলন কেন হয়েছে, কিভাবে তা প্রসারিত হয়েছে এবং সেই আন্দোলনের সারপাত্তা এ নিয়ে আজকে আলোচনা করব না, কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অতীব গুরুত্বপূর্ণ। কংগ্রেস বর্ষীয়া নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সোমেন মিত্রের ওপর চাপ ছিল এবং সেই কারণেই সোমেন মিত্র বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করেছিলেন এবং প্রদীপবাবু মনে করেন সেটা একটা বিরাট ভুল হয়েছে এবং যার প্রায়শ্চিত্ত এখনও এ রাজ্যে প্রদেশ কংগ্রেসকে করে যেতে হচ্ছে। অত্যন্ত বিতর্কিত এই মন্তব্য, এমনই বিতর্কিত যে কংগ্রেসের যিনি এখন প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি শুভঙ্কর সরকার মহাশয় বলেছেন তিনি নাকি ভালো করে শুনতেই পাননি। এটাই স্বাভাবিক, তার কারণ অত্যন্ত বিতর্কিত এই মন্তব্য। আজকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে সরানো হয়েছিল, তার ফলে কংগ্রেসের কি অবস্থা, আমাদের এই বিষয়ে আলোচনা নয়। আমাদের আলোচনাটা যে তাহলে কি গণতান্ত্রিকভাবে জিতে আসতে গেলে, অর্থাৎ রাজ্যের ক্ষমতা দখল করতে গেলে একমাত্র পথ গণ আন্দোলন, আর সেই গণ আন্দোলন কি আদৌ হচ্ছে নাকি ক্ষমতার জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে? আসলে ক্ষমতা দখল আর গণতান্ত্রিকভাবে গণ আন্দোলনের মধ্য থেকে জিতে আসা, সেটাই হচ্ছে ক্ষমতা। আপনাদের অনেকে মনে আছে যে জ্যোতি বসুকে যখন প্রধানমন্ত্রী করা নিয়ে সিপিআইএম দলের মধ্যে বিতর্ক চলছে, তখন সিপিএমের একাংশ তারা স্পষ্ট বলে দিয়েছিলেন, যাদের নেতৃত্বে প্রকাশ কারাত সহ অনেকে ছিলেন, তারা চেয়েছিলেন গণ আন্দোলনের মধ্য দিয়ে গোটা দেশে জনজাগরণ ঘটবে, তারপর যদি জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হন তাহলে সেটা অর্থবহ হয়ে উঠবে এবং সেটা পার্টির পক্ষে, দেশের পক্ষে, সমাজের পক্ষে নাকি মঙ্গল হবে। বামের এরকম অনেক সময় ভেবে থাকেন, সে গণ আন্দোলনও দেশ জুড়ে হয়নি আর জ্যোতিবাবুরও প্রধানমন্ত্রী আর হওয়া হলো না। বাঙালি হারালো প্রধানমন্ত্রী পদের একমাত্র দাবিদার তাকে। বাংলার ক্ষতি হলো বটে, কিন্তু এই প্রশ্নটা বারবার উঠেছে। আজকে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে, তার কারণ পশ্চিম বাংলায় যুগে যুগে বিধানচন্দ্র রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় যেভাবে কংগ্রেস তার শাসন চালিয়েছে, তাতে সিদ্ধার্থ শঙ্কর রায়কে কি সরে যেতে হয়েছিল গণ আন্দোলনের ফলে? এবং পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য তাকেও কি সরে যেতে হয়েছিল? তার আসল কারণ ছিল কি গণ আন্দোলন নাকি জনরোষ? আর তাহলে পশ্চিম বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যে যে মুখ্যমন্ত্রী শাসন অবস্থায় সরে গিয়েছিলেন, তাদের মূলে কি শুধু গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ গণ আন্দোলন নাকি অন্য কিছু ছিল? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি সরাতে হয় তাহলে এ রাজ্যে কী দরকার? নিশ্চয়ই উত্তর হবে গণ আন্দোলন। কিন্তু সত্যি কি কোনো গণ আন্দোলন রয়েছে? আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়। সোমনাথবাবু রাজনৈতিক বিশ্লেষক বটে, কিন্তু সবসময় এ রাজ্য সরকার এবং ক্ষমতাসীন দলের দিকেই ঝুঁকে থাকেন। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, তরুণ বিজেপি নেতা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়, গর্গ বাংলা পক্ষের পুরোধা পুরুষ। আমি প্রথমেই চলে যাব সোমনাথদার কাছে। সোমনাথদা, সেই সময়টায় আপনি তৃণমূল কংগ্রেস একেবারে সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলেন, তার আগে কংগ্রেস করতেন এবং আপনি বরাবরই সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন দলে। মহেশতলা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনায় আপনারাই তৃণমূলের পতাকা প্রথম ধরেন। সেই সময়টা মনে করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস বহিষ্কার করলো? হ্যাঁ, নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেই সময়টা আমরা মনে আছে। কিন্তু ব্যাপারটা কোন জায়গাটায় এসে আটকে ছিল জানেন তো? আপনি বলছিলেন গণ আন্দোলনের কথা কিংবা মমতা ব্যানার্জির আন্দোলনের কথা কিংবা সিপিএম কিংবা কংগ্রেসের আন্দোলনের কথা। সেই সময় মমতা ব্যানার্জির নেতৃত্ব, শুধু আমি নয়, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষরা সেই সময় পাশে দাঁড়িয়েছিল। তার
গণ আন্দোলন করতে গেলে শাসক দলের কিছু ভুলভ্রান্তির প্রয়োজন থাকে, শাসক দলের কিছু অপকর্মের জন্যই কিন্তু জনসাধারণের ভিতরে ক্ষোভ জন্মায়, এবং সেটা নিয়ে বিরোধী যে দল আছে তারা সম্পূর্ণটাকে সেভাবে মানুষের কাছে যায় তাদের আবেদন নিয়ে। এইটাই হচ্ছে একটা আন্দোলনের মূল স্টেজ, মূল প্ল্যাটফর্ম বলা যেতে পারে। মমতা ব্যানার্জি একটা জিনিস নিশ্চিতভাবে, যে কোনো ছোটোখাটো ব্যাপারেই নয়, মানুষ যখন যে কোনো প্রবলেমে সমস্যায় পড়তো, যে কোনো সমস্যায়, আপনি বেহালায় বিষ তেল খেয়ে মানুষ পঙ্গু হলো, রাস্তায় নেমে গেলেন মমতা ব্যানার্জি। আবার বলছি, সেই সময়টা কিন্তু আপনারা যদি বলেন যে কংগ্রেস দল হিসেবে মমতা ব্যানার্জি নেমেছে, আমরা সে সময় ছাত্র রাজনীতি করতাম। সত্যি তো, বিষ মদ খেয়ে যখন চোলাই মদ খেয়ে বিখ্যাত ঘটনা দক্ষিণ 24 পরগনাতে, সেক্ষেত্রেও তো ক্ষতিপূরণ দিয়েছে। না, ক্ষতিপূরণ প্রশ্ন না, আপনি খেয়ে মৃত্যু, তার জন্য ক্ষতিপূরণ এনে বিতর্কও কম হয়নি। আপনি এটাকে নিয়ে আপনি টুইস্ট করতে পারেন বটে, কিন্তু কোনো একজন নেত্রী যিনি আজকে মুখ্যমন্ত্রী, তার যে আন্দোলনের রাস্তায় তিনি যে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই রাস্তার কিছুভাবেই আপনি এই সমস্ত কথা বলে প্রতিবন্ধক কিংবা দেওয়াল খাড়া করতে পারবেন না। না, আপনি করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন, মমতা ব্যানার্জির আন্দোলনকে আপনি কেন পশ্চিমবঙ্গের যে কোনো বিরোধী দলনেতা কিংবা যারা এই সমস্ত সাধারণ মানুষ, তারাও কিন্তু কখনো অস্বীকার করতে পারবে না মমতা ব্যানার্জি কোন আন্দোলনের ভিতর দিয়ে এই 34 বছরের যে অপদার্থ সিপিএম সরকারটা ছিল তাকে ক্ষমতাচ্যুত করেছে। সাধারণ মানুষ সব সময়, তখন শঙ্কুও ছিল, শঙ্কু ছাত্র রাজনীতি করে, সবাই মিলে, আমি আপনাকে বলছি এই ক্ষেত্রে কিন্তু বর্তমানে যারা বিজেপিতে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সময়, তারাও কিন্তু মমতা ব্যানার্জির সাথে হেঁটেছেন, কারণ তাদেরও মনে হয়েছিল যে আন্দোলনের ভিতর দিয়ে মমতা ব্যানার্জি যে নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বটা সঠিক রাস্তা। পরবর্তীকালে কি হয়েছে পরের কথা, কারণ আলোচ্য বিষয় আজকে সেটা নয়। বিষয় হচ্ছে যে গণ আন্দোলনের ভিতর দিয়ে ক্ষমতাচ্যুত করতে হয় যে শাসক দল তাকে, তার ভিতর থেকে কিছুটা সত্যতা থাকার দরকার আছে। আপনি যদি মনে করেন যে একটা আন্দোলন, ডেফিনেটলি আমি আর বলছি, এই অভয়াকাণ্ড নিয়ে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, সাধারণ মানুষ রাস্তায় নামলো, কিন্তু যখন আপনারা বলতে আরম্ভ করলেন যে দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কিংবা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তখন কিন্তু এটা আর গণ আন্দোলনের রূপ নিতে আরম্ভ করলো না। তার কারণ হচ্ছে তখনই বোঝা যাচ্ছে, যখন মনে করুন আপনারা আন্দোলন করছেন, তখন বিজেপির নেতৃত্ব কিংবা তৃণমূল কোনো নেতৃত্বস্থানীয় লোক যখন আন্দোলনে গেলে তাদের গো ব্যাগ দনে দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, তখন সেটা কিছুতেই গণ আন্দোলনের মুখ হতে পারে না। আমরা দেখেছি, আপনি দেখেছেন সিঙ্গুর আন্দোলনের সময় বিভিন্ন দলের মানুষরা সেখানে এসছেন, মমতা ব্যানার্জির পক্ষে ছিলেন তা নয়, বামপন্থী যারা ছিলেন তারাও কিন্তু অনেকে সেই মঞ্চে এসে, সেখান থেকে কিন্তু গো ব্যাক ধ্বনি কখনো শোনা যায়নি। অথবা আমাদের বিরোধী কংগ্রেস দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও মঞ্চে এসে সেই সময় নেতৃত্ব এইটাকে বলা হয় গণ আন্দোলন। এই গণ আন্দোলনের মাধ্যমেই একমাত্র সম্ভব সাধারণ মানুষকে একত্রিত করে কোনো যে সরকার অপকর্ম করে থাকছে কিংবা সরকার মানুষের উপর অত্যাচার করে থাকছে তাদের ক্ষমতাচ্যুত করা। কিন্তু আমাদের ভগবানের আশীর্বাদ, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গণ আন্দোলন গড়ে ওঠার মতো কোনো সিচুয়েশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভিতরে গড়ে ওঠেনি, এবং এই জন্যই আজকে এই গণ আন্দোলন ভারতবর্ষে অন্য জায়গায় হয়তো সার্থকতা দেবে, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে। আমি এই প্রথম অংশটা নিয়ে সরাসরি শঙ্কুদেব পান্ডার কাছে যাব। শঙ্কু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, রাজনীতিতে এবং বিশেষ করে ছাত্র আন্দোলনে মধ্য দিয়ে সে উঠে এসেছে, সুতরাং শুধুমাত্র কেতাবি একজন রাজনীতির ছাত্র বলবো না। শঙ্কু, আমি সোমনাথদা যেখানে শেষ করলেন আমি সেখান থেকে শুরু করছি। সোমনাথদা এমনভাবে বললেন যেন এ রাজ্যে কোনো ধরনের জনরোষ হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না। শাসন ব্যবস্থায় এত সুশাসন যে এ রাজ্যের প্রতিটি মানুষ খুব খুশি, এবং সেই কারণে সোমনাথদা বলছেন এ রাজ্যে কোনো গণ আন্দোলনের জায়গাই নেই। কি বলবেন? দেখুন, সোমনাথদার কথা মেনে নিতে হলে হীরক রাজার দেশে চলে যেতে হয়। রাজা এখন উৎসবে ব্যস্ত রয়েছেন, নীরও এখন বাঁশি বাজাচ্ছেন, তিনি কি করে বুঝবেন যে তার প্রজাদের চোখের জল পড়ছে কি পড়ছে না? গণ আন্দোলন তো বুদ্ধবাবু সেদিন পর্যন্ত বুঝতে পারেননি, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে বসে যাওয়ার পর তার আসন টলিয়ে দিয়েছিলেন, সেদিন গিয়ে বুদ্ধবাবু বুঝতে পেরেছিলেন এবার হয়তো চলে যেতে হবে, নাহলে তো উনি 253, 355, 656 এসব নাম মারেছিলেন। উনি তো ভেবেছিলেন তারপরেও তিনি ক্ষমতায় আসবেন। তো সেই কারণে সাধারণত যারা সেই উচ্চাসীন জায়গায় থাকেন তারা সবসময় সম্রাট অশোকের মতো আইডেন্টিটি সাপ্রেস করে নিচে নেমে মানুষের কাছে গিয়ে দেখেন না
যে উপরে আমি যে নির্দেশটা দিচ্ছি শাসক হয়ে, সেটা নিচের তলায় কি এফেক্ট করছে বা আদৌ সেই প্রশাসনিক জায়গা দিতে পারছে কিনা। কিন্তু আপনার এই টোটাল আজকের বিষয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দবন্ধ আমাকে খুবই আকর্ষিত করেছে, সেটা হচ্ছে মতাদর্শ। এখন আমায় যদি বলেন যে বিষয় নিয়ে আপনি শুরু করেছিলেন কংগ্রেসের ঘটনা, তাতে আমি বলবো যে সোমেন মিত্র তিনি নেই আমাদের মধ্যে, কিন্তু সোমেন বাবুর মতাদর্শ কি সিপিএম বিরোধিতায় ছিল আদৌ সে সময়? সভাপতি হিসেবে তিনি কি সঠিক বিরোধিতা করতে পেরেছিলেন? তাই তো তৃতীয় একটা রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর মতাদর্শটাকে প্রতিষ্ঠা করবার জন্য খুঁজে নিতে হয়েছিল। এটা প্রদীপবাবু বলতে পারেননি। কংগ্রেসকে দোষারোপ করে লাভ নেই। তখন কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সাথে সেটিং করে যেভাবে এই রাজ্য বেছে দিয়েছিলেন, তার বিরোধিতা করতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শ নিয়ে আলাদা রাস্তা বেছে নিয়েছিলেন। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বেছে নিয়েছিলেন ভবিষ্যতে এই রাজ্যে যে অন্য কেউ বেছে নেবেন না বা সেই পরিস্থিতি তৈরি হবে না, এটা কোনো বিজ্ঞ রাজনীতিক আগে থেকে বলতে পারে না। কেন এটা বলবার প্রয়োজনীয়তা বোধ করছি? কারণ দেখুন, দাদা একটা মার্গে রয়েছেন, তো তৃণমূলের মার্গে মাঠে নেমে বুঝতে হবে যে দেওয়াল লিখন বদলাচ্ছে, মাঠে নেমে বুঝতে হবে যে পরিস্থিতি বদলাচ্ছে। এবং যে মতাদর্শের উপর ভিত্তি করে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেই মতাদর্শ অনেক কাল আগেই তার ল্যাঠা চুকে গেছে বলে আপনি দেখবেন, আপনি এক্ষুনি বললেন যে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের পাশে অন্তত 15টা মঞ্চ ছিল, যাতে একাধিক গণসংগঠন পার্টিসিপেট করেছিলেন। তারা ওনার সাথে নেই কেন? অনেকে ছেড়ে বেরিয়ে এসেছেন কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে ক্ষমতায় আসবার সময় যে আদর্শে সিপিএম এর তথাকথিত আদর্শের বিরোধিতা করেছিলেন, তিনি বামপন্থার বিরোধিতা করেছিলেন বলে আমার মনে হয় না, বরং অতি বামপন্থাকে আঁকড়ে ধরেছিলেন। কিন্তু সেই আদর্শ কি তিনি এখন স্টিক করে আছেন? এটা নিয়ে ভাববার সময় এসেছে। তাই আজকে গণ আন্দোলন এখানে তৈরি হচ্ছে। কিন্তু পার্থক্য দুটো। পার্থক্য হচ্ছে বুদ্ধবাবুর পুলিশ নন্দীগ্রামে ধরুন 8 ঘন্টা ওয়েট করেছে, 2 দিন দাঁড়িয়ে ওয়েট করেছে, গণ আন্দোলনকে হত্যা করার জন্য 14ই মার্চ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও তার থেকে আলাদা কিছু করছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং হচ্ছে রিয়াক্ট করতে হচ্ছে, অফিসিয়ালি বলতে হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন, আমায় মার্জনা করবেন ঋতদা, আমি নির্দিষ্ট একটি সংখ্যক ভোটের দিকে তাকিয়ে আমি সাম্প্রদায়িক রাজনীতি কোনো মতেই সমর্থন করতে পারি না। এই বিচারিতা তো কোনো মতাদর্শকে সমর্থন করা আমার পক্ষে পসিবল নয়। কেউ বলছেন যে আমি অসাম্প্রদায়িক, আমি সম্প্রদায় নিয়ে কথা বলবো না, কিন্তু আমি নির্দিষ্ট একটি সম্প্রদায়কে কন্টিনিউয়াসলি এনকারেজ করে যাচ্ছি। তাদের আমি তো কোশ্মিনকালে এরকম কোনোদিন ভাবতে পারবো না, গৌতমদা প্যানেলে আছেন বলে আরও সাহস নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর সিদ্দিকুল্লাহ চমকাচ্ছেন এবং সেটা তিনি বরদাস্ত করছেন। এটা কোন লেভেলের থ্রেট, মতাদর্শের অধঃপতন, সেটা এখান থেকে স্পষ্ট হয় যে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আজকে তো ওই অভিযোগ ধরুন আমাদের বিরুদ্ধে ওঠে যে আমরা সাম্প্রদায়িকতা করি, আমরা হিন্দুদের কথা বলি অফিসিয়ালি, কিন্তু আপনি যে সুপ্ত সাম্প্রদায়িকতা করছেন সেটা কি আপনার মতাদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া নয়? অবশ্যই আমি আসছি। আমি একবার চলে যাব সরাসরি গর্গর কাছে। গর্গ, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং শঙ্কু যে জায়গায় আমাদের আজকে এখন এনে নিয়ে ফেললো, সেক্ষেত্রে আমি প্রথমে দুটো জিনিস জিজ্ঞেস করি। বাঙালির ইতিহাস হচ্ছে আন্দোলনের ইতিহাস। সেটা স্বাধীনতা সংগ্রামের আন্দোলন হতে পারে, পরবর্তীকালে কৃষি জমি নিয়ে, শ্রমিক আন্দোলন নিয়ে, বা ওই শতকে 7-এর দশকে একদল ছেলে স্বপ্ন দেখেছিল গ্রাম দিয়ে শহর ঘিরে দেবে, এবং সেক্ষেত্রে তারা মনে করেছিল যে মজদুর এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের এবং চাষিদের একটা সরকার হবে। হয়নি। 7-এর দশকে সে নকশাল আন্দোলনের ফলাফল আমরা সবাই জানি। কিন্তু তারপরেও সিপিএমের আশা, এবং অনেকে বলেন তৃণমূলেরও আশা, কারণ তৃণমূল যখন আসছে তখন নন্দীগ্রাম, সিঙ্গুর, পাহাড়, ডুয়ার্স, সুন্দরবন বিস্তীর্ণ অংশের মানুষ তখন বামেদের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। এই সময়ে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে যে সবকটা রাজনৈতিক দল, এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি, তার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ভুলে শুধু ক্ষমতা দখলের লড়াই করছে এবং আসলে রাজনীতিতে কোনো মতাদর্শ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা যখন এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের কথা বলছি, একটা জিনিস প্রথমত সংজ্ঞায়িত হওয়া দরকার নিজেদের কাছে, আমরা যারা শুনছি, দেখছি, বলছি, যে পশ্চিমবঙ্গে গণটা কে। পশ্চিমবঙ্গ একটি বাংলা ভাষা ভিত্তিক রাজ্য, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য। এখানে শেষ জনগণনা অনুযায়ী 86% মানুষ বাঙালি।
ফলে তার ভালো থাকা, খারাপ থাকা ইত্যাদি এই সবে অবশ্যই। এইটা হচ্ছে গণ। এবং অবশ্যই এখানকার অন্যান্য ভূমিপুত্র, কোচ, মেচ, রাভা, সাঁওতাল সকলে আছেন, ভারতীয় নাগরিক, নেপালি যারা রয়েছেন সকলে। এবার আমরা যদি এই দলগুলিকে দেখি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেগুলো রয়েছে, ঠিক আছে, শাসক দল সবসময় একখানা স্থিতাবস্থার সুবিধা পায়, ঠিক আছে, যে সিস্টেমগুলো তার আছে, ঠিক আছে, তাকে পুলিশ আছে, প্রশাসন আছে, যে কোনো প্রচার শাসক দল যন্ত্র আছে। স্থিতাবস্থায় থাকে, ঠিক আছে, যে সে মোটামুটি বড় কোনো ভুল না করলে চলছে, ঠিক আছে, এরকম একটা জায়গায় থাকে। এক, দ্বিতীয় কথা, ফলে সেখানে এই যে আদর্শিক যে প্রশ্নটা যেহেতু তুললে, ঠিক আছে, এখানে বর্তমানে শাসক দলের একটা সবচেয়ে বড় আদর্শিক সুবিধে কি হলো, সুবিধে কি বিশেষত এই সময়ে দাঁড়িয়ে, যে সেটা এই পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি দল, ঠিক আছে, বিশেষত বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে উত্থান ঘটেছে এটা তাদের একটা বিরাট সুবিধা পেয়ে যায় তারা। হয়তো বাঙালির কোনো সুবিধা না করেও বাঙালির ভোট অটোমেটিক পেয়ে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু, ঠিক আছে। আমরা বিরোধী দল যেগুলো দেখছি, ঠিক আছে, সেখানে একটি দল, ধরো প্রধান বিরোধী দল এখানে যেটি, তারা একটা বড় সংখ্যক ভোট পায়, প্রায় 39% ভোট একবার পেয়ে গেছিল, কিন্তু তারা হচ্ছে যে বিভিন্ন কারণে এই পশ্চিমবঙ্গের নানা জনগোষ্ঠীর একটা কিছু কিছু অংশ, যেরকম বাঙালির মধ্যে যারা সংখ্যালঘু বাঙালি, এখানে তাদের মতাদর্শগত বা কাঠামোগত নানা রকম তার সীমাবদ্ধতা আছে, আর কিছুর ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করে। সিপিএম, বামেরা আমি যদি বলি, ঠিক আছে, বর্তমানে আমার মনে হয় তারা কিছুটা স্বপ্ন দেখাতে অসফল হয়তো, ঠিক আছে, যে কোনো বিরোধী দল একটা স্বপ্ন দেখাবে যে আমি এলে এইরকম হবে, ঠিক আছে। আমি পশ্চিমবঙ্গে ফলে এর মানে এমন নয় যে পশ্চিমবঙ্গে সব হেভি আছে, যেটা বলছি না, কোনো গণ আন্দোলন এই মুহূর্তে নেই তাহলে পশ্চিমবঙ্গে সব হেভি আছে, যেটা বলবো এরকম তো নয় বিষয়টা। কারণ পশ্চিমবঙ্গের যে আবার যদি আমি ফেরত যাই, যে বাঙালি, পশ্চিমবঙ্গের অধিকাংশ পুঁজি তার হাতে নেই, অধিকাংশ শিল্পাঞ্চলে অধিকাংশ চাকরি তার হাতে নেই, মেন শহরগুলো তার হাতে নেই, মেন শিল্পাঞ্চলগুলো তার হাতে নেই, তার জনপ্রতিনিধিগুলো পাশের রাজ্যের লোক এসে গুলি মেরে দিয়ে চলে যায়, ঠিক আছে, খুন করে যায়। একজন খুন হতে হতে বেঁচে যাচ্ছিল সুশান্ত ঘোষ, একজন খুন হয়েই গেলেন, ঠিক আছে, বাবলা সরকার। তো এই গণ তো ভালো নেই, তাই না? এটা তো কোনো একটা রাজ্যে যদি সেই গণ যদি ভালো থাকা বলে, যদি পুঁজি, বাজার, চাকরি, জমি, ঠিক আছে, এনএইচের দুপাশের জমি তার হাত থেকে সরে যাচ্ছে, ঠিক আছে, অটো লাইন সরে যায়, তার থেকে বেদখল হয়ে যাচ্ছে, টোটো লাইন তার থেকে বেদখল হয়ে যাচ্ছে, খনি তার থেকে বেদখল হয়ে গেছে, বন্দর তার থেকে বেদখল হয়ে যাচ্ছে, জনবিন্যাস তার থেকে বেদখল হয়ে যাচ্ছে, জনপ্রতিনিধিত্ব তার থেকে বেদখল হয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের গণর খোঁচে থাকার, প্রচণ্ড ফুটতে থাকার অনেকগুলো কারণ রয়েছে, একদম নৈর্ব্যক্তিক কারণ রয়েছে, বস্তুগত কারণ রয়েছে। কিন্তু শাসক দল হোক বিরোধী দল হোক, এই বস্তুগত ক্ষোভগুলিকে গণ আন্দোলনে রূপান্তরিত করার সেই সংগঠন তার কাছে নেই। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু গণ আন্দোলন ঘটেছে। আমি কয়েকটা সফল গণ আন্দোলনের কথা বলতে চাই, ঠিক আছে, আমি পরের ফেজে হয়তো আরও কিছু জায়গায় যাব। আমি নোট করছিলাম, একটা হচ্ছে যে যখন পূর্ববঙ্গ থেকে নিপীড়িত হিন্দু বাঙালি সংখ্যালঘুরা এসছিলেন, ঠিক আছে, উদ্বাস্তুরা, এই উদ্বাস্তু কথাটা গুরুত্বপূর্ণ, তারা তো এখানে এসে জবরদখল করেছিলেন কথাটা, ইনফ্যাক্ট অনেকগুলোকে জেডি কলোনি বলা হতো যে কারণে, জবরদখল অর্থে, ঠিক আছে, তারা কিন্তু সফলভাবে করেছিলেন, সেগুলো রেগুলারাইজ হয়েছে, এগুলো দীর্ঘ লড়াই ঘটেছে, তাদের উপর সিআরপির গুলি চলেছে গোর্খা ডেকে ডেকে, ঠিক আছে, তবু তারা লড়েছেন। সেই সময় বাম অ্যাফিলিয়েটেড যে ইউসিআরসি সংগঠন, সে কিন্তু লড়াইটা করেছে, যে রেফিউজি আন্দোলন, যেটা একটা চলমান আন্দোলন, সফল। এখন কেউ বলবে না এই বিজয়গড় তুলে দাও, বিক্রমগড় তুলে দাও, এটা অসম্ভব, তার মানে আন্দোলন সফল। বিহার বাংলা সংযুক্তিকরণের একখানা প্রস্তাব এসেছিল, সেটাও কিন্তু বিরোধিতা করে মেঘনাথ সাহা থেকে শুরু করে মোহিত মৈত্র থেকে শুরু করে, শুধু বামেরা নয়, যদিও বামেরা সেখানে ছিল, বাম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, ঠিক আছে, থেকে শুরু করে প্রজা সোশ্যালিস্ট পার্টি, সকলে মিলে কিন্তু সেটা আটকে দিতে পেরেছে, যে কারণে বিধান রায়কে পিছিয়ে আসতে হয়েছিল। আমরা যদি খাদ্য আন্দোলনের কথা ভাবি,
খাদ্য আন্দোলন যে সময় ঘটছে ইমিডিয়েটলি তারপরে প্রথম পশ্চিমবঙ্গে একটা সরকার বদল ঘটলো 67 সালে ঠিক। বাংলা কংগ্রেসের অজয় মুখোপাধ্যায়। এবং আমি যদি এই আন্দোলন তারপরে সরকার বদল এই পরস্পরায় ভাবি, তাহলে শিমুল নন্দীগ্রাম আন্দোলনটিকেও দুটোই অর্থে একটি সফল গণ আন্দোলন বলা যায়। কি অর্থে? একটা সরকার বদল, কিন্তু আমি শুধু সরকার বদলের ক্ষুদ্র জায়গা থেকে আমি এটা ভাবতে চাই না। পশ্চিমবঙ্গে এখন দুম করে জমি নিয়ে নেওয়া, সরকার বলে এটা দিয়ে দাও, এটা এত ইজি না, ক্যাচরা হয়। এই যে ক্যাচরাটাকে যে মানে দুম করে নিয়ে গেলে কেউ একজন দাঁড়িয়ে যাবে, এটার স্বাভাবিকীকরণ এর ভয়টা এখন সবার কাছে এসে হ্যাঁ, পৌঁছেছে। মানে- আমি গর্গ আসবো, অত্যন্ত তথ্য সমৃদ্ধ কথা। আমি অবশ্যই বারবার করে বলছি, এই বাংলাই হচ্ছে গণ আন্দোলনের ধাত্রীভূমি, জন্মভূমি। তাহলে গণ আন্দোলনটা হচ্ছে না কেন? আমরা এবার এই বিষয়ে আলোচনা করব। সোমনাথদা, গণ আন্দোলন হওয়ার তো অনেক কারণ আছে, যে কথা গর্গ বলছিলেন, যে কথা শঙ্কু বলছিলেন। আপনিও তো অস্বীকার করতে পারবেন না, কারণ তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ প্রশাসনিক তার বৈঠকে তিনিও কিন্তু অস্বীকার করেননি। মানে আপনি যতই এদিকে ঝুঁকে থাকুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন, আপনি তো অস্বীকার করতে পারবেন না। পুলিশ এবং 3টে মন্ত্রক নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, জবরদখল হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবং আমার কাছে এরকমও খবর এসছে যে পাশের রাজ্য থেকে কন্ট্রাক্টররা তারা ঢুকে যাচ্ছে এবং বিপুল অংশে তারা দখল করে নিচ্ছে। এগুলো তো হচ্ছে, এ রাজ্যের লোক কাজ পাচ্ছে না, অন্য জায়গা থেকে লোক কাজ নিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গণ আন্দোলন হচ্ছে না কেন? এই সরকারের কি তাহলে একটাই আশীর্বাদ, যে এই সরকারকে অশ্বমেধের ঘোড়া আটকানোর জন্য আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত রাজনীতিতে নেই? না, কেন হচ্ছে না গণ আন্দোলন বলুন তো? তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্যাগুলো সেগুলো সরাসরি বলছেন, এই সমস্যাগুলো আছে। তিনি তার ডিপার্টমেন্ট কিংবা তার যারা আছেন, তাদের মন্ত্রী আছেন, তাদের বলছেন এই সমস্যাগুলো আছে, উনি স্বীকার করছেন, তাদের বলছেন এগুলো থেকে সমাধান করতে অবশ্যই হবে। আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, আমি দ্রুত চলে যাচ্ছি। যে কথা বললেন সোমনাথ দা, আমি সেই প্রশ্নে বলছি। রোদ্দুর রায়, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার। তিনি বলছেন আরজি করে তিনি যে আন্দোলন দেখেছেন, এটা তার কথা, আমার কথা নয়। তিনি বলছেন এই প্রথম তিনি নাকি দেখলেন যে শাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলে স্লোগান হচ্ছে, শাসক পাশে দাঁড়িয়ে সেই স্লোগানই দিচ্ছে। এই কারণেই কি তাহলে সব সমীকরণ গুলিয়ে যাচ্ছে? দেখুন, আমি প্রথমত রোদ্দুর রায়ের বক্তব্যের কোনো রিয়াকশন দিতে চাই না, কারণ রিয়াকশন দেওয়ার উপযুক্ত নয় বলে মনে করি। দ্বিতীয়ত, আমি খুব নির্দিষ্ট করে আপনাকে বলতে চাই, আমি সোমনাথদার সাথে আদৌ একমত নন। আপনি যার কথা বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা, ওনার সমালোচনা করার কি আছে? প্রশ্ন তো ওনার ডিপার্টমেন্টের বিরুদ্ধে, উনি আবার সমালোচনা করছেন কি? ওনার ব্যর্থতা পুলিশ ডিপার্টমেন্টের, তাই আজকে এই পরিস্থিতি। ওনার স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা, উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। ওনার রেজিগনেশন সবাই ডিমান্ড করছে। আর একটা কথা আপনাকে স্পষ্ট করে বলে দিই, ভারতীয় জনতা পার্টি নিজে হচ্ছে এখানে অ্যাপিয়ার করে। তো আপনি যে প্রসঙ্গের কথা বলছেন, ইন্ডিভিজুয়াল মুখ, সেই মুখের উপর ভিত্তি করে পলিটিক্স ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টির মতাদর্শ এবং নীতি তার নিজের মতো আছে। সে নির্বাচনে জিতলে তার মুখ্যমন্ত্রীর মুখ তখন সে নিয়ে আসবে। কিন্তু শুধু মুখের উপর ভিত্তি করে একটা রাজনৈতিক দল চলে, সেটা তৃণমূল কংগ্রেস। তার ওয়ে অফ ফাংশনিং সেরকম, তাই তার মুখের প্রয়োজন হয়। অবশ্যই। কিন্তু গণ আন্দোলন পশ্চিমবাংলায় হয় না, দয়া করে এটা বলবেন না। আসলে কিছু নির্দিষ্ট সংখ্যক মিডিয়া আর কিছু নির্দিষ্ট সংখ্যক প্রশাসন আছে, তারা এখনো পর্যন্ত বিশেষ প্রকৃতির কাজে ব্যস্ত থাকেন বলে আমরা মাঝে মধ্যে অভিযোগ করি। হ্যাঁ, তারা বিশেষ আস্বাদনে ব্যস্ত থাকেন। তারা কখনো গণ আন্দোলন দেখাতে চান না, ভয় পান, দেখান না। মানে আপনি বলছেন সেপারেই অবিরত গণ আন্দোলন চলছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না বিভিন্ন দেখাতে কারণে। চাইছেন না। অবশ্যই আমি এই আমার বিষয়ে মালিকের আসবো, ভয় আছে, ঢেলে পুরো দেবে। এই বিষয়ে আমরা আসবো। বিজ্ঞাপন কমিয়ে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা, শঙ্কুর কাছে আসতেই হবে এই বিষয়ে। আমি শুধু, আমার হাতে 30 সেকেন্ড সময়, আমি শুধু 30 সেকেন্ডের পর একটা বিরতি নেব। যে কথা বলছিলেন, তাহলে কি কোথাও কি মনে হচ্ছে না যে এর রাজ্যে আরজি করে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে পেছন থেকে বামেরা আছেন এরকম অভিযোগ বা এরকম প্রশংসাও কেউ করে থাকেন, সেই আন্দোলনটা আসলে সর্বব্যাপী হয়নি? দেখো, 100% লোক একটা আন্দোলনে জুটে যাবে, এটা পৃথিবীতে কোনো আন্দোলনে ঠিক, হয়নি কখনো, ফরাসি ঠিক আছে? বিপ্লবেও হয়নি। এটা এক্সপেকটেশনটাই খুব অদ্ভুত। কিন্তু তা যে একখানা সিরিয়াস সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়েছিল, এটা সত্য, ঠিক আছে?
এবং যে কারণে পরপর আমরা এত দিন ধরে জিনিসগুলো চালিয়ে দেখেছি। আবার একই সঙ্গে যখন আমার হাতে লাইট বা আলো লিমিটেড, আমি আলোটি যেখানে ফেলবো তার মানে আমি বেশ কিছু জায়গায় আলো ফেলছি না। অবশ্যই অবশ্যই আমি এই বিষয়ে আসছি, কারণ এই অন্ধকার থেকে আমাদের বেরোতে হবে। আমরা বিরতির পর ফিরে আসবো দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শেষ পশ্চিমবাংলার তাহলে গণ আন্দোলন আরজিকর, আর সেই আন্দোলন তাদের অবস্থা এরকম হলো কেন, তার কারণটা কি, যে সবাইকে নিয়ে না চলা। আর যদি এই গণ আন্দোলন আরজিকরের আন্দোলন যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই আন্দোলন কি এখন সীমিত? আর কি কোনো ধরনের কোনো সুযোগ আছে গণ আন্দোলনের? নাকি এ রাজ্যে মানুষ যে কথা শঙ্কু বারবার করে বোঝাতে চাইছেন, যেহেতু এবং গর্গও বলেছেন যে মানুষ এ রাজ্যে সাধারণত স্থিতিশীল কোনো সরকার থাকলে সেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও তা প্রকাশ করতে পারে না, কারণ এ রাজ্যে সেটা বাম হোক কংগ্রেস হোক দশকের পর দশক থেকে যায়। তার কারণ না আমি করেছি, আমি আসছি না, আপনি এখানে আমি শঙ্কু এখানে আপনি উত্তেজিত হলে হবে না, আমার পুরো কথা না, আপনি আমার থেকে ভালো জানেন, আপনি আমার থেকে ভালো না আমি চিন্তিত, তার কারণ আমি মনে করি সাংবাদিকতা সংবাদ করে যদি কেউ গ্রেফতার হয় সেটা সিবিআই হতে পারে, ইডি হতে পারে, সেটা সিআইডি হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, সংবাদ করে যদি কেউ গ্রেফতার হয় সে সাংবাদিক যদি সত্যি সংবাদ করে তাহলে সেটা গর্বের। আমি সে কথা বলছি না, আমি যে কথা বলছি কংগ্রেস দীর্ঘদিন এখানে রাজত্ব করেছে, তারপর সিপিএম রাজত্ব করেছে, এখন তৃণমূল, কিন্তু কংগ্রেস এবং সিপিএম দশকের পর দশক তারা তাদের রাজত্ব চালিয়ে গেল কেন? অপরদিকে কেরালাতে 5 বছর অন্তর, না আমাকে বলতে দিন, 5 বছর অন্তর অন্তর সরকার বদলাচ্ছে। তাহলে কি পশ্চিমবাংলার মানুষ যতক্ষণ না অসহ্য যন্ত্রণায় পড়বেন ততক্ষণ কিছু বদলাবেন না? এ বিষয়ে অবশ্যই আলোচনা করব। রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মানুষ বলেন জনরোষ রয়েছে, অনেকে বলেন বিভিন্ন জায়গায় দাদাগিরি চলছে, অনেকে বলেন যে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। তাহলে এত যদি রোষ থেকে থাকে তাহলে ভোটের বাক্সে সেই রোষের প্রতিফলন হচ্ছে না কেন? পশ্চিমবাংলার ইতিহাসে একটা কথা চালু আছে, একমাত্র গণ আন্দোলনই পরিবর্তন করতে পারে এ রাজ্যের সরকার। কোথায় গণ আন্দোলন? আরজি করে কি তাহলে সত্যি গণ আন্দোলন হয়েছে? তাহলে কি পশ্চিমবাংলার ইতিহাসে লেখা থাকবে যে এখনো পর্যন্ত সর্বশেষ গণ আন্দোলনের নাম আরজি কর? কিন্তু সে আন্দোলন আদৌ কি গণ আন্দোলন হয়েছে? তাহলে কোন অভিমুখে এগিয়ে যাবে বিরোধীরা? সত্যি কি মতাদর্শগত লড়াই নাকি শুধু ক্ষমতার লড়াই? একে পছন্দ নয় তাকে সরিয়ে আমি ক্ষমতায় বসবো, আমরা এ নিয়ে আলোচনা করছিলাম। আমি প্রথমেই শঙ্কুর কাছে চলে যাব, কারণ বিরতির আগে শঙ্কু অধৈর্য হয়ে গিয়েছিলেন। আমি যখনই বলেছিলাম 5 দশকের বেশি সময় ধরে কংগ্রেসের একটা প্রতিপত্তি ছিল, তারপর 3 দশকের বেশি সময় ধরে বামেরা ছিল, এখন অবশ্যই বর্তমান সরকার আছেন এবং সেটা 1 দশক অতিক্রান্ত। এই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিমবাংলার জনগণ যতটা অসহ্য না হলে সরকার পরিবর্তন করে না? দেখুন, আপনি আরজি করের আন্দোলন নিয়ে বলেছেন, আমি প্রথমে 2 লাইন বলে নিতে চাই। আরজি করের আন্দোলন আমি মনে করি যে গণ আন্দোলনে পরিণত হয়েছিল, কিন্তু আন্দোলনের রাজ যারা হঠাৎ করে হাতে তুলে নিয়ে স্বীকৃতির দাবি করলেন তাদের পেছনে সুপ্ত রাজনৈতিক ইন্ডিকেশন ছিল, এবং কোথাও ডিএসও, কোথাও অতি বামপন্থী অর্গানাইজেশন, এবং ভারতপক্ষে সিপিএম। আমি খুবই দুঃখের সাথে এবং লজ্জার সাথে জানাচ্ছি, প্যানেলে সরাসরি সিপিএম এর লোক থাকলে ভালো হতো। সেটা হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে যার বিরুদ্ধে মূলত অভিযোগ, যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তার বিরুদ্ধে ওদের পদত্যাগ দাবি নেই, 1 লাইন শব্দ ব্যয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রথম থেকে সেটিং করে আন্দোলনটার সর্বনাশ করে দেবে। মানুষ তো বুঝতে পেরেছে, মানুষ তো এটা ফিল করেছে, যারা হাত পাখা নিয়ে ঘরে বিস্কুট চাল কলা মূল্য নিয়ে ছেলেদের পাশে এসে দাঁড়ালো, পরে দেখলো আন্দোলনটা আস্তে আস্তে একটা নির্দিষ্ট রাজনৈতিক বৃত্তের মধ্যে ঢুকে গেল, এবং সেটা সুচতুর কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং যেভাবে করেছেন তাতে আন্দোলনটা দানা বাঁধেনি। দেখুন, পোড় খাওয়া রাজনীতিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা বা আলোচনা করবার তো কোনো জায়গা নেই। উনি যেদিন ডাকলেন ছেলেদেরকে আলোচনায়, সেদিনই লাইভে চলে গেলেন, এবং লাইভেই তিনি বোঝালেন যে ওই ছেলেরা যারা প্রতিনিধিত্ব করছে তাদের ইন্টারেস্ট একটাই, কলেজে ইলেকশন হবে এবং সেই ইলেকশনটা কি করে তারা ক্ষমতায় আসবেন, বিভিন্ন কমিটিতে যাবেন।
অভয়ার বিচার সেকেন্ডারি বা খুঁজে পাওয়া গেল না, একবার হয়তো উচ্চারণ হলো। এই যে সুচতুর রাজনৈতিক বুদ্ধিমত্তার সাথে গণ আন্দোলনকে অ্যাড্রেস করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বুদ্ধবাবুর মতো বন্দুক চালিয়ে দেননি, বুদ্ধবাবুর মতো ডিরেক্ট অ্যাটাক করে দেননি, কিন্তু গণ আন্দোলন আরজি করার ঘটনায় গণরোষ তৈরি হয়েছে। এবার রইল ভোট। দেখুন, আপনি মনে করেন গণ আন্দোলনের উপর ভিত্তি করে শুধুমাত্র নির্বাচন হয়? আমি মনে করি না। কারণ আমি মনে করি প্রশাসনিক শক্তির ভেতরেও এই গণ আন্দোলনের প্রয়োগ ঘটা অত্যন্ত জরুরি। আপনার বিধানসভা নির্বাচন আছে 2026। এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন কোন জায়গায় কে এসপি হবেন, কোন জায়গায় কে ডিএম হবেন। এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন, সন্দেশখালীতে নির্বাচনে হেরে গেছেন, আপনি লক্ষ্য করে দেখবেন ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে সন্দেশখালীতেই আশ্চর্যজনকভাবে লোকেদের ভোটার লিস্টে নাম বাড়ছে। আপনি দেখবেন যে বারুইপুরে 300 জন রোহিঙ্গা ছিলেন, তারা কোথায় আছেন পশ্চিমবাংলার তার হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও গর্গদারা রোহিঙ্গাদের নিয়ে খুব একটা কিছু বলেন না, বিহার, ইউপি বা পাশের উড়িষ্যা বা দিল্লি থেকে কেউ এলে ওনার বাঙালি অবাঙালি নিয়ে ক্ষোভ থাকে, কিন্তু যখনই তৃণমূলের প্রসঙ্গে রোহিঙ্গার নীতি আসে বা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নীতি আসে, তখন ওনারা ওদের মতাদর্শ একটু বদলে নেন। আমি ঠিক এই মতাদর্শ বদলানোর কথা বলছি। মতাদর্শটা ঠিক রাখতে হবে। আমার মতাদর্শ ঠিক রাখলে আপনি যে কোনো রাজনৈতিক দল করুন না কেন, আপনি এফেক্ট পেতে বাধ্য। তবে আবারও বলবো যে শুধুমাত্র গণ আন্দোলনের উপর ভিত্তি করে পুরো নির্বাচনী পরিবর্তন হয় না। যদি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 চলে আসতেন, 11 পর্যন্ত ওয়েট করতে হতো না। 11 পর্যন্ত ওনাকে সংগঠন করতে হয়েছে। শঙ্কু, এখানে একটা কথা বলছি, আমি কিন্তু বলিনি শুধুমাত্র গণ আন্দোলন। 2001 সালে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন, সবাই প্রায় ধরে নিয়েছিল, মৃত্যু ঘন্টা বেজে গেল। কিন্তু হ্যাঁ, কিন্তু কেন হয়নি তৈরি হয়েছে একদম, কিন্তু কেন হয়নি? নির্বাচন এমন একটা কৌশল, সেখানে নির্বাচন যন্ত্র, অর্থাৎ সেটা ভোটার ইভিএম মেশিন নয়, নির্বাচনের প্রতিটি কক্ষে যদি সেই ভোটকে পাহারা দিয়ে মানুষকে দিয়ে ভোট না করানো যায়, অর্থাৎ ভোট কেন্দ্রে মানুষ এসে ভোট দেবে তার এই সাহসটা যদি না থাকে, তাহলে শুধু ততটা নয়, আপনি জেতবার পর বিডিওরা সার্টিফিকেট ইস্যু করছে না পশ্চিমবাংলায়। কি বলছেন? একজন বিডিও বলছে আগামী 2 বছর আমাকে কাজ করতে হবে। আমি 7টা-8টা স্পেসিফিক জায়গা বলতে পারবো যেটা অলরেডি হাইকোর্টে মামলা পেন্ডিং। ভাই সার্টিফিকেট ইস্যু করেনি অ্যাডমিনিস্ট্রেটর, বলছে আমার করার ক্ষমতা নেই। তো ফলে পুরো নির্বাচনী ব্যবস্থার সংস্কার না করলে এটা প্র্যাকটিক্যালি কখনোই এই সাডেন পরিবর্তন আপনি ভাবেন যে কালকে চলে আসবে, এটা পসিবল নয়। অনেকে ভোটই দিতে পারেন না, অনেকে জানেনই না তার ভোট পড়ে গেছে। এক বিখ্যাত গায়ক সল্টলেকে থাকতেন, মারা গেছেন, তার ভোট পড়ে গেছিল সল্টলেক, আপনারা খবর করে দেখিয়েছেন। অবশ্যই দ্বিজেন বাবুর কথা আমাদের মনে আছে, রিগিং এর একটা লেভেলে পৌঁছেছে। দ্বিজেন বাবু অভিযোগ করেছিলেন তার নামের ভোট পড়ে গেছে। আমি একবার চলে যাব সরাসরি গর্গর কাছে। গর্গ, রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি না, কিন্তু এটাও তো ঠিক, বাংলাদেশের অনুপ্রবেশ বারবার অতীতেও নির্বাচনের আগে ঘটেছে, এবং ঠিক এই সময়টা হচ্ছে অনুপ্রবেশের সময়। কেন কি আর 2 বছর রয়েছে, ভোটার লিস্টে নাম উঠছে। বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন, লোকসভার সেই বিখ্যাত দৃশ্য আমাদের সবার মনে আছে। সত্যি রোহিঙ্গাদের ব্যাপারে কি বাংলা পক্ষ নিশ্চুপ? এই প্রশ্নটা যেহেতু তুমি আমাকে করছো এবং যেহেতু তোমার এই শোতে বারবার বাংলা পক্ষ স্পষ্টভাবে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গ থেকে জোড়া পায়ে লাথি মেরে তাড়ানোর কথা বলেছে, ফলে কারুর চেতনাহীনতা, অজ্ঞানতা অথবা সচেতন মিথ্যাচারের উত্তর আমি দেব না। ঠিক আছে? যেটা আমার কাছে মূল কথা, যে গণ আন্দোলনের যে ইস্যুটি নিয়ে তুমি বললে, আমরা যদি সাম্প্রতিককালে সারা বিশ্বে সবচেয়ে ব্যাপক গণ আন্দোলনের কথা বলি, যেটা কিনা রাষ্ট্র থেকে রাষ্ট্রে ছড়িয়ে গেছে, আরো এত ব্যাপক, সেটা আমরা বলতে পারি আরব স্প্রিং বা আরব বসন্ত। কোথা থেকে শুরু হয়েছিল জানো? শুরু হয়েছিল বলতে ওটা থেকেই শুরু হয়েছিল তা না, যে একটা তপ্ত অবস্থা থাকলে ঘৃতাহুতি কোনো একটা জিনিসে লাগে, যেটাকে বলে ঠিক যে মানে একদম সব গরম হয়ে গেছে বারুদ, কোনো কিছুতে একটা ইয়ে লাগলো, অগ্নিসংযোগের এই মুহূর্তটি, সেটা ছিল মোহাম্মদ বোয়াজিজি নামক একজন হকার ছিল। ঠিক আছে? এবং সে তারপরে নিজের গায়ে আগুন দেয়, তারপরে একটা ব্যাপারটা ছড়িয়ে যায়, একাধিক রাষ্ট্রের সরকার পতন ঘটে, ইত্যাদি ইত্যাদি। আমি একটা কথা মনে করাতে চাই, আজকে অ্যাজ অফ টুডে বাংলা পক্ষর সহযোদ্ধারা এই মুহূর্তে যাদবপুর থানার সামনে আছে। তার কারণ একজন বাঙালি হকার, তাকে আইআইসিবি নামক একটি প্রতিষ্ঠান তার সামনে বসতে দেওয়া হচ্ছে না। সে সেখানে 5-6 বছর ধরে বসছিল।
না কিন্তু এটা আমি কি আমি আমি অনুরাপোষ, সেটা বেআইনি হতে আমি একটা পারে। কথা বলছি, সেখানে বিভিন্ন রাজ্যের নানা লোক কিন্তু আশপাশে বসে আছে, চৌরাশিয়া পান আর এই সব ইত্যাদি সব বসে আছে, কিন্তু সে বাঙালি, তার পেছনে কোনো দল নেই, শাসক নেই, বিরোধী নেই, কেউ নেই, ঠিক আছে? এই যে যে ইনস্টিটিউশনটা সামনে সে বসে আছে, আইআইসিবি, ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কেন্দ্র সরকার তার আন্ডারে, সেখানে কদিন আগে 51 জন বাঙালিকে কাছ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা বাংলা পক্ষ সেটা আন্দোলন করে তাদের ফেরত আনিয়েছে। এবার তুমি যদি এই হকারটা দেখো, গত কয়েক বছরে বিশেষত লকডাউনের পরে প্রচুর বাইরে থেকে হকার এসছে, হিন্দু মুসলমান নির্বিশেষে, কেউ তারা বাঙালি নয়, এবং অনেক ক্ষেত্রে খুব স্পষ্টত ববি হাকিম তার স্নেহধন্য এইসব হকারগুলো বসিয়েছে, যে কারণে নিউ মার্কেটে হকারে সে মানে রিভিউ করতে, নিউ মার্কেটে তার সমস্যা। তার কেএমসির সামনে যে তার দপ্তর, সে যখন বলে যে 50% লোক বাংলা উর্দু বলবে পশ্চিমবঙ্গের, বাংলা পক্ষ আন্দোলন নেমেছে, আর কোনো দল নামেনি। সে যখন বলেছে মাইনরিটি মেজরিটি হয়ে যাবে, তখন বাংলা পক্ষ সেখানে আন্দোলন করতে নেমেছে, আর কোনো দল নামেনি। এই আন্দোলন করতে না নামাটা, ববি হাকিমকে যখন দেখা গেছিল অন ক্যামেরা টাকা নিচ্ছে, অন্যান্য দলেও কি অন ক্যামেরা টাকা নেওয়া পাবলিক আছে বলে তাদের একটুখানি মানে একটু বাদো লাগে? হতে পারে, আমি জানি না কারণগুলো, কিন্তু বিরোধী দলকে আমরা দেখিনি সেখানে। আমরা এটাও দেখেছি যে কিন্তু আমরাও তো বাংলা পক্ষকে দেখিনি ভারতীয় নদীতে গলা কেটে ভাসিয়ে দেওয়ার বিরোধিতা। কোনখানটা? হুমায়ুন কবির যেটা বলেছিল, অবশ্যই অবশ্যই তুমি বাংলা পক্ষ তাহলে আপনি প্রতিটি মনে করে দিলে বলবেন। আমি আমি না, না, এগুলো তো বলুন, অভ্যস্ত বলুন, না। না বলুন না বলুন। হ্যাঁ, ঠিক আছে, তো সেখানে কম্প্রিহেন্সিভলি দেখা দরকার না। এবার এই যে চাকরি বাকরির কথাগুলো বলছি আমরা, যেটা কারণে ক্ষোভ থাকা দরকার যে আমার মাটিতে আমি চাকরিগুলো পাচ্ছি না। এই ববি হাকিম পোর্ট কন্ট্রোল করে এখন, আগে কালিমুদ্দিন শামস করত, কোনো বাঙালি চান্স পায় না, ঠিক আছে? সেখানে যখন গার্ডেন রিচে যখন একটা ঘটনা ঘটে যে সেখানে দুর্গাপুজোর সময় প্যান্ডেলে এই বহিরাগত সাম্প্রদায়িক উর্দুভাষীরা ঢুকে পড়ে, তখন বাংলা পক্ষ গিয়ে কিন্তু থানায় ডেপুটেশন দেয়। এই লড়াইটা তারা আমরা করি, আমরা পথে নেমে, কিন্তু এর ফলে ক্ষোভটা কিন্তু বাড়ছে। না, বিরোধী দলনেতাও গিয়েছিলেন, থানায় কেউ যায়নি, না, না, ও এলাকায় থানায় কেউ গিয়েছিলেন। যায়নি। এফআইআর করেছেন মেনলি। আচ্ছা বলুন বলুন এটা বলুন, বলুন। আসলে হ্যাঁ, থানায় কেউ যায়নি, ঠিক আছে? থানায় বাংলা পক্ষ শুধু গেছিল, থানায় কেউ যায়নি, বাংলা পক্ষ গেছিল, ডেপুটেশন এত দিয়ে এসেছে। জনরোষ, এত এবার কিছু এবার হচ্ছে। কথা বলছি, হ্যাঁ। এই যে বাড়ছে, বাংলা পক্ষ তো তৈরি হচ্ছে, আমরা তো মাত্র 6-7 বছর তৈরি হয়েছি, তাই না? অর্থাৎ আমাদের এখানে চাকরিগুলো আমার নয়, আমার এখানে এই চাকরিগুলোর সঙ্গে ডিলিংস যারা করছে, চাকরিগুলো কেন আমাকে দেওয়া হচ্ছে না? কারণ মালিকানা হয় এইসব টাইপের বহিরাগত কন্ট্রোল করছে, নয়তো এক ধরনের রাজস্থানের মারোয়ারি পুঁজিপতি, তারা বাঙালিকে রাখছে না, ওপেন বলছে বাঙালিকে কাজে নেব না, অথবা বলছে যে আমরা এখানে বাঙালি, অর্থাৎ এই যে ধরো তুমি ডানকুনির যে পুরো লজিস্টিক্স বেল্টটা দেখো, ক্ষোভ তো ব্যাপকভাবে থাকার কথা, আসলে ব্যাপকভাবে ক্ষোভ আছেও, তা আঁচটা পাচ্ছি না কেন? তার মানে হচ্ছে তার কাজটা পাচ্ছ না, তার কারণটা হচ্ছে একটা তো শাসক দল তো নিজের বিরুদ্ধে আন্দোলন করবে না, বিরোধী দল বাঙালির জন্য আন্দোলন করবে না, কারণ সেটা ব্রাত্য। তাহলে এই জিনিসটা করার জন্য অন্যরা প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে ব্যস্ত, একদম ওইসব নিয়ে হ্যাঁ, সঙ্গে সঙ্গে নেই যাবে, হ্যাঁ, অর্থাৎ কিন্তু এই আঁচটা যে বাড়ছে এটাও বাস্তব, এটা বাস্তব। এটা বাস্তব। আমি আসছি, আমি আসছি, একটা বলে বলবো। দিই, একটা কথা আছে না, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, বাংলা পক্ষ বাড়ছে। আমি আসছি, অর্থাৎ আমি কোনো আসছি। একটা সময় কোনো একটি হকার তাকে উচ্ছেদ করলো, বাঙালি একটা বাঙালি হকারকে উচ্ছেদ করলো, বহিরাগতরা রয়ে গেল, সেটা কোন রূপ নেবে তার জন্য যে বস্তুগত অবস্থাটা বাঙালিকে সংগঠিত করার, সেই দীর্ঘমেয়াদী কাজটা কিন্তু বাংলা পক্ষ বাংলার প্রতিটি জেলায় করে যাচ্ছে। অবশ্যই আমি একবার চলে যাবো। আমি খুব সম্পূর্ণ দ্রুততার সাথে হ্যাঁ। ছেড়ে দেবো, আমি নির্দিষ্ট করে নাম করব না, কিন্তু কেন্দ্রীয় সংস্থায় হচ্ছে কারোর অযোগ্যতার জন্য বা যোগ্যতার জন্য বা লিগ্যালের চাকরি যাওয়ার ক্ষেত্রে যতটা উদ্যোগী হতে দেখা যায় সংগঠনকে গর্ব তাদের,
ততটা দেখা যায় না যে হাজার হাজার বাঙালি বেকারের সাথে যখন প্রতারণা করে তাদের প্রাইমারি শিক্ষকদের চাকরি চলে যায়, তখন একবারও রাস্তায় নামেন না। ববি হাকিমের বিরুদ্ধে যখন তৃণমূলে ক্ষোভ জন্মায় বা কোনো একটা শিবির রিয়াক্ট করে, তখনই ববি হাকিমের বিরুদ্ধে তিনি আন্দোলন করেন, তাছাড়া তাকে দেখা যায় না। এত সাবজেক্টিভ, এত স্পেসিফিক্যালি তৃণমূলকে বাঁচিয়ে ওদের বাঙালিয়ানা এবং আন্দোলনই স্পষ্ট করে দেয় যে ওরা গণ আন্দোলনের মধ্যে নেই, ওরা নির্দিষ্ট এজেন্ডার আন্দোলনের উপর রয়েছে। বিজেপি কি আছে? বিজেপি এক সেকেন্ড, বিজেপির ক্ষেত্রে উনি বলেছেন যে বিজেপি বাঙালিদের জন্য কখনো আন্দোলন করে না। এখানে এখন যিনি প্রেসিডেন্ট তিনি বাঙালি নন উনি মনে করেন, এখন যিনি বিরোধী দলনেতা তিনি বাঙালি নন মনে করেন, যারা পশ্চিমবাংলাতে এমএলএ হয়েছেন তারা বাঙালি নন মনে করেন। আর আমি ওনার সাথে এই কথার তীব্র বিরোধিতা করব। বাঙালি বলতে উনি একটা নির্দিষ্ট কুক্ষিগত অ্যাপ্রোচকে টার্গেট করেন। ভাই, যারা বাংলায় এখানে জন্মালো, যারা এখানে আজকে মরতে বসলো, তাদেরকে আপনি এখান থেকে বের করে দেবেন, তাদেরকে বাদ দিয়ে দেবেন, তাদেরকে মনে করবেন না রাজ্যে তারা অধিবাসী? আপনি সঞ্জীব গোয়েঙ্কাকে তাহলে বাদ দিয়ে দিন। আপনি ডিমান্ড করুন, তৃণমূলকে গিয়ে বলুন যে কলকাতায় ইলেকট্রিসিটি ওপেন গ্লোবাল টেন্ডার করা হোক, সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে নিয়ে নেওয়া হোক, আমি সাপোর্ট করবো, আমি ওনার সাথে নামবো। কবে নামবেন উনি বলুন, উনি বলুন যে হর্স নেওয়াটিয়া উনি বাঙালি নন, ওনার এখানকার বিজনেস বন্ধ করে দেওয়া হোক, আমি নামবো ওনার সাথে। উনি যাবেন কবে নামানোর সামনে বলুন। আচ্ছা, উনি আমি এবার একদম অন্য প্রসঙ্গে আসছি। শঙ্কু, আপনি যেহেতু তরুণ প্রজন্মের নেতা, নেতৃত্ব দিচ্ছেন এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার মনে হয় পশ্চিমবাংলায় 2026-এর আগে প্রধান বিরোধী দল হিসেবে মানুষের যে জনরোষ রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিভিন্ন বিষয়ে বিচ্যুতি রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে একটা গণ আন্দোলনের রূপ ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে দেখাতে পারবে, সক্ষম? ঋতুদা, প্রথমেই আমি আপনার যে সুপ্ত পয়েন্ট, সেই পয়েন্টের বিরোধিতা এর আগেও করেছি, আবারও করছি, যে শুধুমাত্র গণ আন্দোলনে একটা নির্বাচন জেতা যায় না। আমি নিজে বহু ইম্পর্টেন্ট ইলেকশন এই স্টেটের যখন আমি ব্যাক অফিসে কাজ করেছি এবং অনেক সিনিয়র লিডারদের সাথে কাজ করেছি এবং তাদের কাছে ইলেকশনটা হাতে কলমে শিখেছি। একটা নির্বাচন জিততে গেলে আরো অনেক কিছু বিষয় থাকে যেগুলো শুধু আন্দোলন নয়, তার সাথে সেগুলোকেও হচ্ছে রেকটিফাই করা দরকার। খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রসঙ্গ সরকার বদলের থাকে, প্রসঙ্গ নির্বাচনের থাকে, তাতে এমন কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ ইমিডিয়েট নেওয়া দরকার এই রাজ্যের ক্ষেত্রে, যেটা না করলে এখানে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনই পসিবল। অবশ্যই। এই ক্ষেত্রে আমার প্রশ্ন, কেন্দ্র সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার ছিল, এখন এনডিএ সরকার, আগে মোদী সরকার, এখন এনডিএ সরকার, আপনার মনে হয় নিতে পারবে এই দেখুন, এটা পদক্ষেপগুলো? নির্বাচন কমিশনের নেওয়া উচিত, একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। এখানে কেন্দ্র সরকারের সেই অর্থে কোনো ভূমিকা নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে যে কাজ করার দরকার, যে ভূমিকা নেওয়া দরকার, সেটা নেওয়া উচিত। আপনি যে জায়গায় ইন্ডিকেট করছেন, আমি আরো ক্লিয়ারলি বলছি, এই রাজ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে, কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা, এখানে 355 জারি করা উচিত, কিন্তু এটা আমাদের দলের পলিসি নয়। ইলেক্টেড কোনো গভর্নমেন্টকে ইমার্জেন্সির মতো সিচুয়েশন তৈরি করে ক্ষমতা দখল করায় বিজেপি বিশ্বাস করে না, কারণ বিজেপি একসময় এটা ফেস করেছে, তারা এফেক্টেড হয়েছে। অবশ্যই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আজকের শেষ প্রশ্ন, মতাদর্শ শব্দটা বারবার ব্যবহার করছি, আমরা অস্বীকার করতে পারবো না বামেদের একটা মতাদর্শ আছে, আমরা অস্বীকার করতে পারবো না আপনার পাশে বাংলা পক্ষ তারও একটা মতাদর্শ আছে, আমি এটাও অস্বীকার করতে পারবো না যে ভারতীয় জনতা পার্টির একটা মতাদর্শ আছে। আপনি কি মনে করেন যে ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ, যার আধারে ভারতীয় জনতা পার্টি একটা সংঘবদ্ধ শক্তি হিসেবে এসেছে, বাংলার মানুষ আপনাদের মতাদর্শে আবেগ সঞ্চারিত করে 2026-এ আপনাদের পক্ষে আসতে পারে? দেখুন, মানুষ একবার হচ্ছে কংগ্রেসকে দেখেছে এই রাজ্যে টেস্টে, একবার বামপন্থীদের এতদিন সুযোগ দিয়েছেন, তো তৃণমূল কংগ্রেসকে 13 বছর দেখেই তারা অতিষ্ঠ হয়েছে। ভারতীয় জনতা পার্টি যখন প্রথম নরেন্দ্র মোদীজি আসছিলেন ক্ষমতায়, তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন যে কিভাবে চলবে দেশ। আজকে সবাই দেখছে দেশ কিভাবে চলছে। অবশ্যই বলে বাংলাতেও এই অপরচুনিটি অবশ্যই পাওয়া উচিত, আমরা সেই সুযোগ চাই, 26 আমরা পাবো, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি একবার সোমনাথদার কাছে যাবো। সোমনাথদা, কোথাও কি মনে হয় যে মতাদর্শ, এতক্ষণ যে আলোচনা করছিলাম মতাদর্শ এবং তার সঙ্গে সঙ্গে গণ আন্দোলন, আমি আসছি একবার, সোমনাথদা অনেকক্ষণ বলেননি, মতাদর্শ এবং গণ আন্দোলন, এই দুটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন এই সরকারের বিরুদ্ধে আদৌ কোনো রকম আন্দোলন বা পরিবর্তনের দিকে বিরোধী দল বা অন্য কোনো শক্তি নিয়ে যেতে পারবে? না, বিরোধী দল বলতে গেলে দেখুন, বিরোধী দলকে বাঁচতে হবে কিংবা বিরোধী দলকে মানুষের সাহায্য নিতে হবে। প্রথমে দেখতে হবে মানুষ মমতা ব্যানার্জির বিরুদ্ধে আছে কিনা, যেটা প্রথম কথা।
আমরা যতই মমতা ব্যানার্জির সম্বন্ধে যাই বলি কিনা, কিংবা শঙ্কু একটা কথা বলতে চাইছিল প্রথমে, আমি শঙ্কুর কথাটা নিই প্রথমে, যে একটা গোষ্ঠীকে মমতা ব্যানার্জি খুশি করে নির্বাচনে জিতছেন, ওর কথা অনুযায়ী সেটাই ছিল। না না আমি কখনো না বলিনি। না, তুমি বলেছো প্রথম দিকে যে সাম্প্রদায়িক রাজনীতি হ্যান ত্যান এই একটা নির্দিষ্ট সংখ্যক ভোটারকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, গোষ্ঠী right, টোষ্ঠী আমি right. বলিনি। যাও যাও, তোমাদের আপনারা তো অসাম্প্রদায়িক না, না, দল। এক মিনিট, আমাকে দয়া করে বলতে দেবে। আমরা হিন্দুর কথা বলি। না, ঠিক আছে, তুমি হিন্দুদের কথা বলো না, আমাদের তো আপত্তি বলো, নেই। sorry, please। তুমি একদিন তো বলুন, সেকুলারের কথা আপনি বলুন। বলছি, এক মিনিট বলছি, একদিন একদিন তুমি সেকুলারের কথা বলছি, আজকে হিন্দুদের কথা বলছো। কদিন- secularism আরে, মানে এ তো কি? মুশকিল। হিন্দু আবার বিরোধী মুশকিল। আমি- এটা আমি- আমি মুশকিল। শঙ্কু, এটা মুশকিল। শঙ্কু, শেষ আমি কিন্তু- করতে আমি কিন্তু শেষ আমি করতে কিন্তু মানে দাদা, secular এই মানে কি? অবদ্ধতা হিন্দু এই বিরোধী লেভেলে শঙ্কু, বিজেপিতে শঙ্কু। গেলে অবদ্ধতা দাবি আচ্ছা, করতে সে ঠিক হবে। আছে, আপনি আমাকে এই এটা বলুন। অবদ্ধতা আপনি বিজেপির secular পক্ষে মানে সমান। কি? হিন্দু এই বিরোধী এই করা। এই শঙ্কু, অবদ্ধতা শঙ্কু। Secular মানে কি? হিন্দু বিরোধী করা। আপনি secular নিয়ে আচ্ছা, বলুন না। প্রতিদিন Secular দলবদল মানে করে কি? একটা মানুষ, অবশ্যই। যে মানুষটাকে আরে, secular CBI মানে ডেকে কেমন নিয়ে secular? এবার দলবদল করে, আচ্ছা, তাকে secular এসে মানে আমি কি? জ্ঞান করাবো, না, 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 তাকে আপনি- এসে আমি না, না, জ্ঞান দিতে করাবো, এই জ্ঞান এটা আমার সেকুলার আছে। মানে আচ্ছা, জানতে চাইছি। আমি তো বলছি সেকুলার মানে কি? হিন্দু বিরোধী আমি করা। জানি তো সিবিআই সেকুলার মানে CBI চলে যাচ্ছেন। সিবিআই আমি তো face করেছি। আমি বলি আপনার দলের আমি সবাইকে বলি দেখেছি। ভাই, শোনো, ব্যক্তিগত আমি- আক্রমণ- আরে, আমি face করেছি, আমি তো বলতে আমি তো বলি শঙ্কু, secular মানে কি? যারা দলবদল আপনি করে, প্রসঙ্গ উত্তর যারা- দিচ্ছেন না। আমি উত্তর আমি দেবো, জানতে আমি চাইছি উত্তর দেবো। secular মানে কি? হিন্দু Secular- বিরোধিতা। আচ্ছা না, শঙ্কু, secular- আমার সময় একেবারে secularism-এর মানে কি? শঙ্কু, হিন্দু বিরোধিতা। একেবারে শেষ, একেবারে। আমি জানতে বলছি, চাইছি। আমি secular কথা- আমি শঙ্কু, secular- Secularism মানে কি? আমি বলছি, হিন্দু বিরোধিতা আমি করা। বলছি, আমি বলছি, আমার সময় secular কথা আমি অর্থ- secular এ না, না, আছি। না, না, হিন্দু আজকে বিরোধিতা আমি- হ্যাঁ, আমি না। যাবো। secular- হিন্দু না, বিরোধিতা না, কি না, না? না, না, নয় তো। secular কথার অর্থ সিবিআই ডাকলেই দল ত্যাগ আবার করা। অন্য কথা বলছেন আপনি। Secular Secular কথা- মানে বাংলা অবশ্যই। এটা করেছেন। আমার হিন্দু সময়- বিরোধিতা। আমার সময়- Secular আমার মানে সময়- করেছেন হিন্দু এরকম বিরোধিতা অভদ্র করা। একটা ছেলেকে কেন বসানো আমি হলো? অভদ্র ভাই। একদম অভদ্র, হ্যাঁ, সেকুলার নিশ্চিত। হলে কাউকে যদি নিশ্চিত। হিন্দু বিরোধিতা করতে আমি হয়, একটা কথা বলি। লোকের বাড়ির সামনে গিয়ে CBI গরুর মাংস ডাকলেই খেতে হয়, করো। তাহলে react করতে Secular হয়। কথা- আমি একটা কথা বলি, সোমনাথ বিশ্বাস আমার করতে সময়, হবে। শঙ্কু, আমার সময় না, না, একেবারে দেখুন, আমি না, না, ওনাকে secular এইটুকু কথা জানতে চাই, অর্থ- secular আমি তো এর বলছি, অর্থ আমি কি কিন্তু হিন্দু বলি বিরোধিতা জানি। করা? না, 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 কখনো না। বাংলা আমাদের ভাষায় করেছেন secular আপনারা। কথা অর্থ আপনারা CBI তো ডাকলেই করেছেন। দলবদল করা। অবশ্যই। Secular কথার শঙ্কু, অর্থ- শঙ্কু, দেখুন, সময় আপনি- একেবারে শেষ। দল- যারা আপনি- দল বদল করছে, আমার এরকম আমি জ্ঞান আবার- মেশিন- আপনাদের দল কি কেউ বদল আরে, করবে? আমার জ্ঞান মেশিন কাউকে নেই। ডেকেছে বলে আমার কি কেউ দল বদল করবে? একেবারে শেষ। তৃণমূলের আর কেউ করবে? আপনি আলোচনা ভয় চলবে। পাচ্ছেন? না, না, আমার না, না, যেটুকু এই জ্ঞান- আলোচনা, না, না, আমাদের আরে, আলোচনা বড় শেষ বড় করতেই হবে, আমাদের আমার আলোচনা জ্ঞান শেষ যেটুকু করতে নিয়ে হবে। তাতে জানি, আসলে সেটা রাজনীতিতে সেটা মতাদর্শ করা। বা কিন্তু গণ তারা আন্দোলন করে নয়, স্বীকার করে আরো CBI একটা কে এক্স আপনি ফ্যাক্টর বাইরে কাজ করে। হ্যাঁ, বাইরে- সেই বাইরে এক্স করে। ফ্যাক্টর পালানো CBI অন্য তাকে কিছুই নয়, দল সেটা বদল হচ্ছে করা। আবেগ। আবার যদি মুশকিলটা দল হচ্ছে আছে, ক্ষমতায়, যতক্ষণ আবার পশ্চিমবঙ্গ যদি CBI নামক ডাকে, রাজ্যে কারণ হতে পারে, শাসকের CBI ডাকতে বিরুদ্ধে সেই আবেগ সঞ্চারিত হচ্ছে না, তখন গণ আন্দোলন বা মতাদর্শ আদৌ কি কাজ চলে? আজকে এই ছোট্ট সময়ের মধ্যে আমরা শেষ করতে পারলাম না। আমাদের এই পর্যায়ের আমাদের দ্বিতীয় যে অনুষ্ঠান হবে সেটা হচ্ছে আবেগই তাহলে একমাত্র সরকার পরিবর্তন করতে পারে। আমি অবশ্যই মাপ চেয়ে নিচ্ছি, কারণ অনেকের অনেক কিছু বলার ছিল, আমি জানি সময় খুব অল্প। সোমনাথ দা তো বলতেই পারেনি, গর্গও বলতে চাইছিল, এবং আমি জানি যে শঙ্কু অনেক কিছু বলতে চাইছিল। সময় একেবারে সীমিত। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি, কিন্তু আমরা আরেকটি অনুষ্ঠান করব এই বিষয়ক। মতাদর্শ গণ আন্দোলনের পাশাপাশি এক্স ফ্যাক্টর কি তাহলে আবেগ? সেই আবেগ কি সঞ্চারিত হবে বাংলায়? বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। আমি বক্তাদের তাদের দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ এবং মন্তব্যের জন্য তারা হৃদ্র করেছেন আমাদের, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকো আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।